আমরা যারা বাংলাদেশে বাইক রাইড করি আমাদের তো অনেক আবহাওয়াতে বাইক রাইড করতে হয়, মানে অনেক প্রকার জিনিসই আমরা আবহাওয়ার মাধ্যমে বাংলাদেশের পরিবেশ হিসেবে দেখতে পারি। যেমন হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, হঠাৎ ঝড়, হঠাৎ দেখা যাচ্ছে কালবৈশাখী, বা হঠাৎ দেখা যাচ্ছে অনেক কিছুই হয় আর কি। আবহাওয়ার তো এটা মানুষের কোনো তৈরি সৃষ্টি না, এটা উপরওয়ালার সৃষ্টি বা উপরওয়ালা এটাকে তৈরি করছে। এখন আপনারা একটু কমেন্ট করে জানায়েন তো আমার সাথে আপনাদের কথাটা মিলতেছে কিনা, বা আপনাদের কথাটা আমার সাথে অনেকে রিয়েলাইজ করতে পারতেছেন কিনা, অনেকের এমন হয়েছে কি, বা অনেকের সাথে এমন হয়েছে বা অনেকের সাথে এমন হয়েছে এরকম কোনো স্টোরি বা এমন কোনো ঘটনা আপনাদের সাথেও আছে কি না। যেমন কালকে রাতে আমি যখন ঢাকায় ব্যাক করব, আমি কালকে রাতে গাজীপুর গেছিলাম। সো গাজীপুর থেকে যখন ঢাকায় ব্যাক করব ওই টাইমটাতে আমার বাইকটা আপনার বৃষ্টিতে প্রচুর পরিমাণ ভিজে। তারপর আমি যেটা সবচেয়ে গুরুত্ব সহকারে আইসেই করছি বাসায়, সেটা হলো টাঙ্কির যে মুখগুলো এগুলো প্রথমে মুছে ফেলছি। তারপরে বাইকের যে আপনার চাবির যে মুখটা আছে এই মুখটা প্রথমে মুছা মনে করেন টোটাল আমার বাসায় একটা ভ্যাকুয়াম ক্লিনার ছিল, সেই ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে হাওয়া দেওয়ার চেষ্টা করছি। এখন অনেকের আসলে এগুলো থাকে না, তাহলে আপনারা কি করবেন? যাদের ভ্যাকুয়াম ক্লিনার নাই বা আপনার যদি বাসায় চুল শুকানোর কোনো জিনিস থাকে তাহলে আপনি সেটা দিয়ে আপনার এই বাইকের যেই জায়গাগুলোতে পানি জমে থাকে ওই জায়গাগুলো আপনি শুকাতে পারেন। এখন যাদের বাসায় নাই তারা কি করবেন আসেন আপনারা সেটা বলি। এখন আমি কেন আগে শুকাইছি সেটাও আপনাদের জানতে হবে, যে কি বয়ে আমি শুকাইছি, আমার সাথে এই রিলেটেড সমস্যা এর আগে হয়েছে কি না। আপনারা যদি প্রিভিয়াস আমার সুজুকি এসএফ বাইকটা দেখেন, আমার এসএফ বাইকটা আমি কিন্তু ফুল সামনের চাবি, টাঙ্কি চাবি, পিছনের যে একটা সিটের নিচে চাবি ওইটা ফুল চেঞ্জ করতে হয়েছে। এখন কেন চেঞ্জ করতে হয়েছে অনেকে কিন্তু সেই ভিডিওটা দেখলে জানতে পারবেন। তারপর আমি হালকা পরিমাণে টাচ দিব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। অনেকে আসলে এমন সিচুয়েশনে পড়েন যে আপনাদের বাইক দেখবেন হঠাৎ করে টাঙ্কি খুলতেছে না, মানে কি হয়েছে আশ্চর্য বিষয়। টাঙ্কি খুলতেছে না কেন? আমি তো 2 দিন আগেই তেল নিলাম, এটা ম্যাক্সিমাম বর্ষাকালে হয়। আর দেখবেন হঠাৎ করে আপনার পিছনের যে সিটটা খোলে, যে আপনার চাবির অংশটুকু আছে যে জায়গায় চাবি আর কি কার্যক্রম করে ওইটা থেকে সিটটা খোলে না। এখন অনেকে অনেক সময় চিন্তায় পড়ে যান যে কী সমস্যা। আমি তো কালকে রাত্রেই বাইকটা মুছে টুছে রাখলাম, বা কালকে রাত্রেই তো সুন্দর বাইকটা পারফরমেন্স করছিল, এখন বাইকটার কী হইলো বা এখন বাইকটার কী হয়েছে। এমন অনেক সিচুয়েশনে, এমন অনেক দ্বিধাদ্বন্দ্বে আমরা ভুগি। তখন সবচেয়ে প্রথম যেটা মাথায় আসা উচিত বা সবচেয়ে প্রথম যেটা আমি মনে করি, আপনারা ওই স্থানটা অবশ্যই দেখবেন যদি ভিজা থাকে ওইটা আসলে শুকানো দরকার। এখন শুকাবেন কি করে? আপনারা তো আর ওই জায়গায় কাপড় ঢুকাতে পারবেন না। আমার মনে হয় আপনাদের আশেপাশে যদি কোনো গ্যারেজ থাকে, গ্যারেজে গিয়ে আপনারা ওইখান থেকে ওই যে হাওয়ার মাধ্যমে ওই জায়গাটা শুকাতে পারেন। এখন হাওয়া দিলে অনেক সময় আপনার যদি পানি থাকে সে পানিটা চলে আসে। এখন অনেকে বলতে পারেন পানি কি জমে থাকে। এখন আমি সুজুকি এসএফ বাইকটাতে যতটুকু দেখছি, আমার বাইকটা যখন আমি চাবির রিং চেঞ্জ করছি ওই টাইমটা তো আপনার পানি ছিল, মানে ওই টাইমটা তো ওই জায়গাতে পানি ছিল। এখন পানি থাকার ফলে আমার কি সমস্যা হয়েছে, পানি থাকার ফলে আমার ওই চেন সেটটার সম্পূর্ণ কার্যকারিতা নষ্ট করে ফেলছে। আর সুজুকি এসএফ যে বাইকটা আমি চালাতাম, এসএফ বাইকটাতে আপনার এইখানে টাঙ্কির যে মুখটা আছে, মুখের চাবির এইখানে কোনো ওয়াশার দেওয়া ছিল না, মানে পানি যে ওয়াশের সময় আটকানোর যে একটা ওয়াশার থাকে, মানে এটাতে যেমন আছে এরকম কোনো ওয়াশার দেওয়া ছিল না। আমি যখন কিনছি ওই চাবির যে সেটটা ছিল ওই সেটটাতে, পরবর্তীতে আমি যে চাবির সেটটা ইনস্টল করছি ওইটাতে আমি এনশিওর করছি যে ওয়াশারটা আছে কি না। পরবর্তীতে এনশিওর করে আমি সেই চাবির সেটটা লাগাইছি। এখন চাবির সেটটার জন্য আমার কিন্তু মোটা অঙ্কের টাকা গুনতে হয়েছে। এখন এরকম সিচুয়েশনে কি শুধু বর্ষাকালেই পড়বেন না, এরকম সিচুয়েশনে অনেক সময় পড়বেন। আপনারা যারা এরকম সিচুয়েশনে ভোগেন বা যারা এরকম সিচুয়েশনে পড়েন তারা কি করে এটা থেকে পরিত্রাণ করা যায় বা পরিত্রাণের পথ বেছে নিছেন একটু আপনারা কমেন্ট করেন। কমেন্ট করলে আমি জানতে পারবো যে আপনারা কি করে এটা থেকে পরিত্রাণের পথ বেছে নিছেন। আপনারা অনেকেই জানেন আমি কী করে এটা সমাধান করছি। আমি তখন কুয়াকাটা ট্যুরে গেছিলাম, যখন আমার এসএফে সেম সমস্যাটা আমি পাইছি যে চাবি খুলতেছে না, আমি বাসা থেকে বের হয়ে গেছি। বাসা থেকে বের হয়ে যখন আপনার এয়ারপোর্টে আসছি তেল নেওয়ার জন্য, আমি কিন্তু তেল আগে এয়ারপোর্ট থেকে নিতাম, কিন্তু এখন এয়ারপোর্ট থেকে নেই না। এয়ারপোর্টের পাম্প এখন সমস্যা করে, তাহলে মাপে অনেক কম দেয়, এই কারণে এখন আর এয়ারপোর্টে নেই না, এখন অন্য জায়গা থেকে নেই, সেটা অন্য একটা ভিডিওতে দেখাই দিব। সো পরে আমি এয়ারপোর্টে আসলাম তেল নেওয়ার জন্য, আইসা দিই আরে ট্যাঙ্কি আর খোলে না। এখন কী করি অনেক চিন্তা ভাবনার পরে আমি ডিসিশন একটাতে সেট হই যে আমি কুয়াকাটা যাব। তারপর আমার যে সঙ্গী সাথীরা ছিল ওদের ফোন দেই,
অনেকে আসলে বড় ভাই তারা ফরিদপুরের দিক তাদের বাসা ছিল, ফরিদপুর মানিকগঞ্জ এই সাইডে তারা ঈদ করতে গেছিল। ওইটা ছিল ঈদের পরবর্তী ট্যুরের ঘটনা। ওই সময়টাতে ওনাদের সাথে যোগ দেওয়ার জন্য আমি ফরিদপুরের জন্য বের হই। তো ফরিদপুরের জন্য বের হই, ভালো কথা। ওনাদের আমি বললাম যে এরম এরম একটা প্রবলেম কিন্তু আছে। আচ্ছা সমস্যা নাই, আপনি আসেন, আমরা সলভিং করে দিব, বা আমরা আসলে এটা ঠিক করার চেষ্টা করব। বা আমাদের এখানে ঈদের পরও মিস্ত্রি আছে, যেহেতু এলাকা ভিত্তিক অনেক জায়গায় মিস্ত্রি দেখা যায় ঈদের পরও খোলা থাকে। কিন্তু আমি ঈদের পরও মিস্ত্রি যখন খোলা ছিল তখন ওই জায়গায় গেলাম, যাওয়ার পর মিস্ত্রি ওই জায়গায় অত একটা এক্সপার্ট না। যদি এক্সপার্ট হতো তাহলে আমার মনে হয় এই জিনিসটা খুলতে পারতো। তারপরে আমি অনলাইনে বিভিন্ন জায়গায় ঘাটাঘাটি করছি, ঘাটাঘাটি করে এতটুকু বুঝতে পারছি যে অনেকের এই প্রবলেমটা সলভিং হয়েছে। কিন্তু আমার ক্ষেত্রে এই প্রবলেমটা কেন সলভিং হয় নাই সেটা একমাত্র সেই মিস্ত্রি বলতে পারবে। তারপর সেই মিস্ত্রি বলতেছে বা এটার হবে না, আমার দ্বারা সম্ভব না। এখন সেটা কিন্তু আমি করছি মাদারীপুর যাইয়া, আর আমার বাইকে টাঙ্কিতে তেল ছিল আপনার 4টা দাগ ছিল এসএফ যেই বাইকটা চালাতাম সেই বাইকে। তখন আমার বাইকে যখন আমি এই কাজটা করাইছি তখন 1 দাগ তেল আমার ইমার্জেন্সি অবস্থাতে আছে, মানে ওই লাস্ট 3 লিটার বা 2.5 লিটার যে থাকে ওই অবস্থাতে। এখন ওইটা দিয়ে আমি সর্বোচ্চ 100 কিলো চালাতে পারবো। এখন 100 কিলো চালায়া আমি আসলে কতটুকু বেনিফিট হব, আমি তো আমার যে নির্দিষ্ট গন্তব্য সেটা তো যেতে পারবো না। আমি যেটার জন্য বের হয়েছি, বা আমি ঢাকাতেও ব্যাক করতে পারবো না। আমি মাদারীপুরের ওইখান থেকে ঢাকা ব্যাক করতে গেলেও আমার দেখা যাচ্ছে আপনার অন এভারেজ 3 কাটা তেল লাগবে, কারণ আমার বাসা পর্যন্ত ব্যাক করতে গেলে। এখন আমার ওই জায়গাতে তো এটাতে আপনার সলভিং করতে হবে, না হলে এটা ভাঙতে হবে। পরবর্তীতে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করি, আশেপাশে অনেকগুলো স্থানে যাই, অনেকের কাছ থেকে শুনি যে সামনে একটা গ্যারেজ আছে, সামনে তালা মিস্ত্রি আছে, কিছু খোলা ছিল না ঈদের পরের দিন। এই কারণে মানে ঈদের পরের দিন সচরাচর যেমনটা হয় ঢাকা শহর বলেন বাংলাদেশের যে কোনো স্থানেই বলেন, আপনার ওই রকমভাবে কিন্তু কিছু খোলা পাবেন না, বা ওই রকমভাবে আসলে খোলা থাকে না। কারণ ঈদের পর সকলেই দেখা যায় একটু আরাম করে, সকলে একটু ছুটি কাটায়, যারাই ব্যবসাপাতি করে বা যারাই ব্যবসা বাণিজ্য করে বা ফ্যামিলিকে সময় দেয়, অনেক সময় অনেক কিছুই করে থাকে। এখন তারপর আমি যে কাজটা করছি সেটা আগে আপনাদের বলে নেই। আমি পরবর্তীতে ওই জায়গায় যেখান থেকে এটা ঠিক করলাম ওই জায়গায় আবার গেলাম, যাইয়া ওনারে বলে এটা তুমি খোলো। এটা খোলার পরে ওই ছেলেটা আস্তে আস্তে ট্রাই করতেছিল এটা মানে উঠানোর জন্য। পরবর্তীতে ইনকেস ওই তালার যে লকটা মানে 2 সাইডের লক, ওই 2 সাইডের লকই বাইঙ্গা উপরে উঠে যায়। পরবর্তীতে আর কি করা, পরবর্তীতে আমার এই বাঙ্গা জিনিস নিয়ে আমি কিন্তু আপনার কুয়াকাটা ট্যুরে গেছিলাম। এটা অনেকে জানেন যারা কুয়াকাটা ব্লগের ভিডিওটা দেখছেন, না হলে আমার চ্যানেলে আছে, অবশ্যই দেখতে পারেন। সো ওই ভিডিওটাতে আমি ওই অবস্থাতে কুয়াকাটা গেলাম। এখন এরম যারা সিচুয়েশনে পড়ছেন তারা কি করে সলভিং করছেন এটা আমার জানা অনেক দরকার। কারণ বাংলাদেশে এখন কিন্তু মোটামুটি লেভেলের বৃষ্টি হচ্ছে, ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে, মোটামুটি লেভেলের কি অনেক ভালো বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির ভিতরে আপনারা এই প্রবলেমটা কী করে সলভিং করছেন সেটা অনেক আমার জানা দরকার। বা আপনারা তো এরকম সমস্যা অবশ্যই পড়ছেন, যেহেতু বাংলাদেশে বিচিত্র ধরনের বাইক মানুষ চালায়। এখন আমার সামনেই এই ট্যাঙ্কির যে আপনার মুখ খোলে না রিলেটেড আরেকটা সমস্যার ভিতরে আমি পড়ছিলাম। সেটা কি, সেটা হলো আমার এক বড় ভাই আপনার ইয়ামাহা FZ ভার্সন 3 বাইকটা কিনছিল। এখন ইয়ামাহা FZ ভার্সন 3 বাইকটাতে কিন্তু আপনার ট্যাঙ্কিতে মুখটা একদম খুলে আসে, মানে হাতে চলে আসে। ওইটা কিন্তু আপনার এইভাবে রেখে দেওয়া যায় না এই জায়গায়, যেমন আমারটা এইভাবে রেখে দেওয়া যায়, অনেকগুলো এইভাবে রেখে দেওয়া যায়। ইয়ামাহা ভার্সন 3 যেটা উনি কিনছিল ডিলাক্সটা, ওইটা একবার হাতে চলে আসে। উনি অবশ্য আনঅফিশিয়ালটা কিনছিল। পরবর্তীতে ওই বাইকটা নিয়ে উনি আমাদের সাথে গেছিল আপনার কক্সবাজার ট্যুরে। ওই যে আমি যে আপনার কিছুদিন আগে কক্সবাজার ট্যুর দিলাম, যখন আমার SF বাইকটা নাম্বার হয় নাই ওই অবস্থাতে, আপনারা অনেকে দেখছেন, না হলে আমার চ্যানেলে ভিডিও আছে বান্দরবন কক্সবাজার ট্যুরে, ওইটা আপনারা দেখতে পারেন। সো তখন আমি আর ওই ভাই আরও 2 জন আমরা ঢাকা থেকে বের হই, আর কিছু লোক চট্টগ্রাম থেকে অ্যাড হবে, আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের পরিচিত কেউ। তখন আর কি যখন আমরা যাচ্ছিলাম ওই অবস্থাতে আপনার দেখা যায় যে আমাদের বাইকে ওই যে বড় ভাইয়ের FZ ভার্সন 3 আছে, ওই বাইকটাতে আপনার তেল নিবে, সবাই গেছি পাম্পে তেল নিব। ওই আপনার চট্টগ্রামের আগে সম্ভবত কুমিল্লা পার হয়েছি বা কুমিল্লা মাঝামাঝি অবস্থাতে একটা পাম্পে আমরা গেছিলাম যে তেল নিব। পরবর্তীতে ওই জায়গায় যাওয়ার পর আমাদের ওই বড় ভাইয়ের মুখ আর খুলতেছে না। পরবর্তীতে কি করব অনেক মানে ঘাটাঘাটি করছি। ওইটা অবশ্যই ঈদের পরে না, এই কারণে সলভিংয়ের পথ পাইছিলাম বা সলভিং হয়েছিল। ওইটা অবশ্য একটা আপনার ভালো দিনেই ছিল, মানে শুক্রবার দিনে ছিল, এই কারণে কোনো প্যারা হয় নাই বা এই কারণে কোনো সমস্যার ভিতর পড়তে হয় নাই। ওইটার কারণে উনি অতি সহজেই ওনারটা সলভিং করতে পারছে বা ওনার
আর ভাঙতে হয়নি আমার মতো। এখন উনি যেই সমস্যার ভিতরে পড়ছে সেটা উনি অতি সহজে সমাধান করতে পারছে, কারণ ওই জায়গায় ইনস্ট্যান্ট ওইটা কাজ করানোর জন্য মিস্ত্রি ছিল। এখন ইনস্ট্যান্ট যদি মিস্ত্রি থাকে তাহলে সমস্যা হয় না। পরবর্তীতে ওনার বাইকে 3 দাগ তেল ছিল। এখন আমরা বলি ভাই চলেন, এই জায়গায় তো আর মিস্ত্রি পাবেন না, আপনি চট্টগ্রাম চলে যান। তো চট্টগ্রাম আমরা গেলে কিছু না কিছু সমাধান হবে, যেহেতু চট্টগ্রাম একটা বড় শহর, অনেক লার্জার শহর। তো চট্টগ্রাম গেলে কিছু না কিছু একটা সমাধান হবে। এটা সম্ভবত সামরিক জাদুঘর, এটা যে 3D জাদুঘরটা আছে ওইটা অনেক সুন্দর, একবার যেতে হবে, আপনাদেরকে নিয়েই যাব চিন্তা করতেছি। তো অবশ্যই ওই জায়গায় যখন আপনার সলভিং আমরা পাই নাই, যেখানে তেল নিলাম ওইখান থেকে আমরা আপনার অনেক চেষ্টা করছি যে সলভিং করার জন্য, অকটেন দিছি, আপনার কেরোসিন দিছি পাম্প থেকে নিয়ে, তারপরেও কোনো সমাধান হয় নাই। তারপরে আমরা চট্টগ্রাম চলে গেলাম। চট্টগ্রাম যাইয়ে আপনার চট্টগ্রাম হালি শহরের এই সাইডটাতে আমার মনে আছে যে আমরা একটা আপনার চাবির যে দোকান আছে চাবির দোকানে গেলাম। তো চাবির দোকানে যাওয়ার পর ওইখানে ওনারা আমাদের এই জিনিসটা অতি সহজেই বলছে যে টাকা লাগবে 200, কিন্তু সলভিং হবে। ওই ভাই বলে আচ্ছা সমস্যা নাই ভাই, সলভিং করেন, টাকা সমস্যা নেই, আমাদের যাতে না ভাঙে আপনি সলভিং করেন। পরবর্তীতে আর কি অতি সহজে এটা সলভিং করে ফেলে বা সলভিং হয়ে যায়, কোনো প্যারা দেয় নাই বা পেন দেয় নাই। এই কারণে যার কাজ ওই অবস্থাতে যদি তাকে দিতে হয়, আমার মনে হয় এটা সবচেয়ে ভালো। যেমন আপনি বাংলাদেশে বাইক চালাতে পারেন, আপনি যদি বিশ্বের কোনো দেশে যে গাড়ি নিয়ে বের হন, আপনি গাড়ি চালানোর অভিজ্ঞতা নাই, তাহলে কিন্তু হঠাৎ করে আপনি বুঝবেন না। আর আপনার তেমনই আপনি একটা জিনিস করেন রেগুলার, সেটা যদি আপনি হুট করে একদিন নতুনভাবে আরেক কাজ জন্য বের হন বা আরেক কাজ করেন, সেটা আসলে আপনার পক্ষে কতটুকু যুক্তিসম্মত সেটা আপনি বুঝতে পারবেন না, বা আপনি সেটা নিয়ে ঘাবড়িয়ে যাবেন, সেই কাজটা করা থেকে বিরত থাকবেন। এই এরিয়াটাতে আমি মাঝে মাঝে আসি যখন একটু ফাঁকা ফাঁকা থাকে ঢাকা শহর, ম্যাক্সিমাম শুক্রবার, ম্যাক্সিমাম শনিবার বা গভর্নমেন্ট হলিডেতে আমি এই এলাকাতে আসি। তেমনই আজকে গভর্নমেন্ট হলিডে চলতেছে, আজকে আসছি, মানুষ আছে কিন্তু গাড়ি টাড়ি কম। এদিকে তো গাড়ি টাড়ি আগে তো এদিকে ঢুকাই যেত না, আগে যে আমাদের আপনার 5 আগস্টের আগে এদিকে তো ঢুকাই যেত না, এদিকে তো এখন মানে ঢোকা যায়, এটা অনেকের সৌভাগ্য বলা চলে। এখন এই সিচুয়েশনে যারা পড়েন তারা স্পেসিফিক কিছু কিছু জিনিস আমারে জানান কমেন্টের মাধ্যমে, তাহলে আমি জানতে পারবো যে আপনারা এই স্পেসিফিকেশন সমস্যা থেকে কি করে পরিত্রাণ করেন আপনাদের নিজেদের লাইফে, আপনাদের পার্সোনাল লাইফে। আমার লাইফে কি হয়েছিল এই সমস্যাটা আমি একবারই পড়ছিলাম, তেমন গুরুত্বপূর্ণ প্রবলেমে আর আমি এখন পর্যন্ত পড়ি নাই। এই সমস্যাটা যেহেতু আমি একবার পড়ছি, একবার সলভিং করতে পারি নাই, যেটা পারি নাই সেটা ভাই আমার স্বীকার করতে সমস্যা নেই। এখন অনেকে কমেন্ট করতে পারেন যে ভাই আপনি একজন মানুষকে পরামর্শ দেন, তারপর আপনি নিজেও পারেন নাই। ভাই আমি পরামর্শ দেই ঠিক আছে, কিন্তু আমি নিজেও পারি নাই, এটা আমার ব্যর্থতা বলা চলে। কারণ ওই অবস্থাতে আমি যাচ্ছিলাম ট্যুরে, আর ট্যুরে যাওয়ার সময় আর ঈদের পরে না হলে হয়তো আপনার ওদিকে যদি কোনো তালা মিস্ত্রি পেতাম যারা তালার কাজ করে, তারা হয়তো এটা সলভিং করতে পারতো। এখন আপনারা যদি এরকম সমস্যায় আমার মতো গুরুতর পড়ে থাকেন যে কাজ করাতেই হবে বা এটা খোলাতেই হবে ঢাকা আসার আগে, তাহলে আপনারা যে জায়গায় থাকবেন, ঢাকায় তো মনে মনে তালা মিস্ত্রি পাওয়া যায়, ঢাকার বাইরে তো আমি জানি না, যেহেতু ঢাকার বাইরে আমি ট্যুরের ক্ষেত্রে শুধু যাই, ওই রকমভাবে আমার যাওয়ার কোনো ফ্যাসিলিটি হয় না বা ওই রকমভাবে আমার যাওয়ার কোনো এবিলিটি নাই। আপনারা যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা যেখানে তালা ঠিক করে, তালা চাবির মিস্ত্রি, ওইখানে যাবেন। যাওয়ার পর আপনারা দেখবেন যে ওইখানে কী হয় বা ওইখানে কোনো সমাধান আছে কি না, না হলে হয়তো আপনারা অতি সহজে সমাধান পাবেন না। আর যদি তালা মিস্ত্রি পান তাহলে অতি সহজে আপনারা সমাধান পাবেন। এটা আমি এতটুকু বলতে পারি যে তালা মিস্ত্রি এই তালার কাজটা ভালো জানে, আর অন্য মিস্ত্রি হয়তো অন্য কাজগুলো ভালো জানে, এটা তাদের হ্যাবিট বা তাদের করতে করতে অভ্যস্ত, কিন্তু যে তালার কাজ করে সে তালার কাজটাই ভালো জানে। এই বোকা বাইকটা পিছন থেকে ধুমায়া হর্ন দিতেছে, মানে আমি যদি টান দেই ওরে আমি অল্প সহজে খাই দিতাম। হর্নের একটা সমস্যা আছে, বোকা ধুমায় হর্ন দিচ্ছে পিছন থেকে। এরকম কিছু বোকা ড্রাইভারদের কারণে মানুষ ফুল বাইক জাতিকে গাইলায় যে বাইক জাতি ভালো না বা বাইকাররা ভালো না, বাইকাররা এই সমস্যা করে ওই সমস্যা করে। এই বোকা ড্রাইভারদের কারণে একটা নিচে পিছনের লোক, তার মাঝখানে একটা বস্তা বহায় নিছে, পাঠাও ড্রাইভার। এরকম সিচুয়েশনে যারা পড়েন তারা অবশ্যই কমেন্ট করে জানায় যে আপনারা এখান থেকে কি করে পরিত্রাণ করছেন বা আপনারা এখান থেকে কী করে সমাধানের পথ বেছে নিছেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কী কী বিষয় নিয়ে ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানাতে পারেন।